একজন রাজনীতির মাঠে আলো ছড়ান, আরেকজন আলোকবর্তিকা হয়ে থাকেন সংসারের। এই রাজনীতির জীবনের বাইরেও মানুষের যে জীবন আছে, সেই ঘরের জীবনে রাজনীতিবিদরা কেমন থাকেন, এই না বলা গল্পগুলো নিয়ে আজকে আমাদের মুখোমুখি হয়েছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নান সাহেব এবং তার স্ত্রী। আপনাদের স্বাগত স্টার গেস্টে। কেমন আছেন আপনারা? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের রাজনীতিবিদদেরকে আমরা যেভাবে দেখি, রাজনীতির মঞ্চে সরব থাকেন, ঘরে আসলে কেমন থাকেন? ঘরে তো এখন বলতে গেলে তাকে খুব কমই পাওয়া যায়, ব্যস্ত থাকে, রাজনীতি করে, কাজ করতে হয়। বাচ্চারা আছে, তারাও বাবাকে খুব মিস করে। আগে তো কাজ ছিল, প্লাস একটা ভয়ও থাকতো, সবসময় অনেক টাইম বাইরে থাকতে হতো, দূরে থাকতে হতো। তো আল্লাহ তো এখন সেই ভয়টা নেই। তারপর কাজের জন্য যথেষ্ট সে ব্যস্ত থাকে। কখনো ভেবেছেন কি যে একজন রাজনীতিবিদকে বিয়ে করবেন? না, এটা কখনোই ভাবিনি। এটা পুরো চিন্তার বাইরে ছিল, কারণ আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমাদের চিন্তা ছিল যে ওনারা হয়তো একটু ডিফারেন্ট রকম হয়। আমরা একদম খুব সিম্পল, আমার বাবা মা খুব সিম্পল ফ্যামিলি থেকে বিলং করি আমি। তো আমরা ভাবতাম যে তারা হয়তো একটু অন্যরকম হয়, কিন্তু এই ফ্যামিলিতে এসে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর যিনি ছিলেন উনি খুবই ভালো একজন মানুষ ছিলেন। আমার দুইটা ছেলে, আমি চাই যে ওরা বড় হয়ে দাদার মতোই হোক, বাবার মতো হোক। এখানে এসে আমার যে একটা আমাদের একটা টিপিক্যাল চিন্তা ভাবনা যে রাজনীতিটা একটু ডিফারেন্ট হবে, একটু তারা অ্যারোগ্যান্ট হবে, অন্যরকম, কিন্তু এর পুরো ডিফারেন্ট। আব্বা খুবই ডাউন টু আর্থ, খুবই মানুষ, মানে ভালো মানুষ যেটাকে বলে, এটা ভালো মনের মানুষ। আর মানুষের থেকে এখনও শুনি, এখনও মানুষ আব্বার জন্য চোখের পানি ফেলে আমার শ্বশুরের জন্য। তো এটা অনেক বড় পাওয়া আমাদের জীবনের। এটা নিয়ে বেঁচে থাকতে চাই। আপনার বাবা প্রয়াত হান্নান শাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং বিএনপির ওই সময় মন্ত্রিসভারও সদস্য ছিলেন। তার সন্তান আপনি, অনুপ্রেরণা হিসেবে কাজ করে কিনা বাবার আদর্শ? দেখুন, আমাদের ফ্যামিলি আসলে একটি দীর্ঘ রাজনীতির ঐতিহ্য আছে। আমার দাদা ফকির আব্দুল মান্নান সাহেব, উনি ছিলেন ইস্ট পাকিস্তান মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন এবং প্রাদেশিক পরিষদের মন্ত্রীও ছিলেন। তো ধারাবাহিকভাবে সেই রাজনৈতিক পরিবারে আমার জন্ম। আমার চাচা আপনার ফকির শাহাবুদ্দিন সাহেব ফার্স্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনিও কাপাসিয়ার এমপি ছিলেন। তারপরে আব্বাকে দেখেছি। তো এটা আমাদের মানে আমরা দেখেই বড় হয়েছি রাজনীতিবিদের, দাদাকে, চাচাকে, বাবাকে। তো অনেক অনুপ্রাণিত অবশ্যই করে, আমাকে করতো। কেননা মানুষের কাছে যাবার জন্য আমি মনে করি রাজনীতি একটি খুব কার্যকরী মাধ্যম, এবং মানুষের উপকার করা, এলাকার উপকার করার জন্য আমি মনে করি এটা খুব কার্যকর একটি মাধ্যম, এবং আমি আসলে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ফকির আন্দোলন হয়েছিল ফকির মজনু শাহর নেতৃত্বে, তার সঙ্গে কি আপনাদের মানে পারিবারিক কোনো সম্পর্ক আছে জি কিনা? জি, সরাসরি ব্লাড লাইন, ফকির মজনু শাহর ব্লাড লাইন। শীতলক্ষার উপর যে আপনার সেতুটা আছে কাপাসিয়াতে, যেটা কাপাসিয়া একেবারে মানে সংযোগ করেছে কাপাসিয়ার দুটো অঞ্চলের মানুষকে, সেটা ফকির মজনু শাহ সেতু নামেই পরিচিত। সন্ন্যাসী আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন। তো সেই তারই রক্ত আমাদের ধমনীতে বইছে। সেই স্পিরিট তো অনেক বেশি কাজ করে মনে হয়। অনেক কাজ করেছি, কারণ আমরা আপোষ কামিতা আমাদের মধ্যে নেই। এবং মাঝে মাঝে এটার জন্য রাজনীতিতে আমার দাদাকে, আমার বাবাকে এবং আমাকেও অনেক মূল্য দিতে হয়েছে, এবং ভবিষ্যতে তো হবে, বাট আপোষ কামিতা আমাদের মধ্যে নেই। আপনার জন্য তো অনেক ডোর ওপেন ছিল, আপনি রাজনীতি না করলে আপনার আরও মানে প্রফেশন খোলা ছিল। রাজনীতিতে কেন আসলেন? রাজনীতিতে মূলত আসা আমার বাবাকে দেখে, ব্রিগেডিয়ার হান্নান শাহ, ওনাকে দেখেই আমার রাজনীতিতে মূল আসা। যে আমি দেখেছি যে উনি কিভাবে মানুষের মনটা জয় করেছেন কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, এবং সেটাই আমাকে অনুপ্রাণিত করেছে। ভাই তো অনেক সময় রাজনৈতিক বক্তব্য দেন রাজনীতির মঞ্চে, আপনি কি তার বক্তব্যগুলো শোনেন? বেশিরভাগ সময় আমি শুনি। ওনার একটা পেজ আছে, তো সবসময় তো সাথে যেতে পারি না অনুষ্ঠানগুলোতে, ছোট বাচ্চা। তো যখনই সাথে সাথে পোস্ট হওয়া মতো হয়তো বাসাতেও থাকে না, আমি সাথে সাথে দেখি যে কি বললো, কোথায় গেল। তারপর আমি হয়তো কিছু অ্যাড ইন করি ওকে, যে তোমার এটা শুনলাম, এরকম বললাম, ভালো লাগলো। ভালোই লাগে আলহামদুলিল্লাহ। বাসায় একরকম আমাদের সাথে হয়তো একরকম কথা টথা বলে, বাইরে গিয়ে সে একটা যখন স্টেজে উঠে বা মানুষের মাধ্যমে, হিজ এ ডিফারেন্ট পার্সন। তখন মানে আমাদের যেরকম সেরকম না, কথাবার্তা অন্যরকম, খুব সুন্দর করে কথা বলে। মানে আমি দেখে ইন্সপায়ার হই যে এত সুন্দর করে সে কথা বলতে পারতেছে। ওনার দল একটা পরিবার, আপনারা একটা পরিবার। উনি আসলে কোন পরিবারকে বেশি মানে করেন, সময় দেন কিংবা ওন করেন বেশি, আপনার কাছে কি মনে হয়?
আমরা তো আছি আলহামদুলিল্লাহ, আমরা কোথাও যাচ্ছি না। দলকে সে অনেক মূল্যায়ন করে, সে দলের জন্য অনেক স্যাক্রিফাইস করবে ইনশাল্লাহ। আর সেটা সবচেয়ে বড় কথা কি, আমি জানি না অন্য 10টা পলিটিশিয়ান কীভাবে করে, উনি করেন পুরাই মানুষের কল্যাণ, যেটা আমার শ্বশুর করেছেন সেইটার জন্য। নিজের কোনো এজেন্ডা বা নিজের ওইটা হয়তো ইনশাল্লাহ হইলে হবে ওইটা, কিন্তু ওইটার ইন্টেনশন বা ওইটাকে মাথায় রেখে করে না। সে করে যে শুধুই সে মানুষকে কীভাবে উপকার করতে পারবে, কিভাবে মানুষকে আরও আমাদের দেশটাকে কীভাবে উন্নয়ন করতে পারবে, এটা চিন্তা করে সে এই দলটার সাথে আছে। আমি বলবো যে নিজের কোনো স্বার্থটা অত সে দেখে না, কখনো দেখেনি। গুম খুন এগুলো নিত্যদিনের এক ধরনের ঘটনা ছিল 2024-এর 5 আগস্টের পূর্ববর্তী সময়ে। সেই সময় আপনারা রাজনীতি করেছেন, প্রত্যেকটা দিন কতখানি যুদ্ধ করতে হয়েছে? এটা আসলে এই যে আমরা বলি যে 17 বছরের আন্দোলন, আমরা সরাসরি যারা নাকি মাঠে রাজনীতি করেছি, আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এবং আমি বলবো ক্ষেত্র বিশেষে ভয়াবহ অভিজ্ঞতা। একটু এলাবোরেটলি বলতে হয় যে প্রথমে হলো আপনার যে 2006 যে লগি বইটার আন্দোলন হলো, আমার পরিষ্কার মনে হচ্ছে তখন আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ জীবিত, আমি, আমার বড় ভাই এবং বাবা, আমরা কিন্তু সেদিন চলে গিয়েছিলাম এই টালমাটাল অবস্থায় কাপাসিয়াতেই, কারণ আমরা কাপাসিয়া মানুষের কাছে থাকবো যা খুশি হোক। এবং মৃত্যুকে এত কাছে থেকে তখন দেখেছি, কেননা তখন ওই আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি আমাদের যে আমার বাবার যে আমাদের বাসভবন এবং এটা অফিসও, রাজনৈতিক অফিসও সেখানে আক্রমণ করেছিল। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কী হয়েছে, এবং কাপাসের একই ঘটনা। তো তারপরে আপনার 28শে অক্টোবর 2023 মৃত্যুকে আরেকবার অনেক কাছে থেকে দেখেছি। এরকম বহু ঘটনা আছে। তো আমরা তো অনেক দীর্ঘ সময় আমাদের বাসার পরিবার পরিজনকে ছেড়ে বাইরে থাকতে হতো আন্দোলনের কারণে, কারাবরণ করেছে দেশনেত্রী বেগম খালেদার মুক্তির দাবিতে, রাজপথ থেকে আমাকে নিয়ে গেছে। তো এই অভিজ্ঞতাগুলো আসলে আমরা যে বলি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা যে কত নির্মম হতে পারে, আপনারা গুম দেখেছেন, খুন দেখেছেন, আয়নাঘর দেখেছেন, এবং আমরা কিন্তু সব এগুলোর ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, কোনোভাবেই আমরা এই ফ্যাসিস্ট ব্যবস্থা আর এই দেশে ফেরত আসতে পারবে না। এরকম মনে হয়েছে কিনা যে হয়তো আপনি ঘর থেকে বের হলেন কিন্তু আবার ফিরে আসতে পারবেন কিনা, এই ধরনের অনিশ্চয়তা নিয়ে নিশ্চয়ই অনেকদিন বের হতে হয়েছে? বিশেষ করে যে 28শে অক্টোবরের কথা বললাম, সেদিন তো বাসা থেকে বেরিয়েছি, আপনার কি হবে, এবং ওদিন আমি অনেক মানে বেশ ভালোভাবে ইনজোর্ড হয়েছিলাম। আর আমাদের যখন নাকি এই 5ই আগস্ট এই ছাত্র জনতা জুলাই আন্দোলনটা শুরু হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সরাসরি নির্দেশ যে জনগণের পাশে থাকতে হবে। এবং আপনাদের খেয়াল আছে হয়তো 19শে জুলাই 2024 বিএনপি প্রথম একটি কর্মসূচি দিল ছাত্র জনতার হত্যার প্রতিবাদে প্রতিটি ইউনিটে আপনার বিক্ষোভ সমাবেশ করতে হবে। আমি বলবো আমার জীবনের যতগুলো আমি রাজনৈতিক প্রোগ্রাম করেছি, কারণ আমি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম গাজীপুর জেলা বিএনপির, এবং পুরো আন্দোলনের টালমাটাল অবস্থা আমি 2022-এর গোড়ার দিকে দায়িত্ব নিয়েছিলাম। তো একদম সেটা কিন্তু আমাদেরকে পরিচালনা করতে হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে। তো এই 19শে জুলাই 2024 আমি এই দিনটা বিশেষভাবে স্মরণ করি, কেননা ঢাকা থেকে সারা বাংলাদেশ কিন্তু অবরুদ্ধ হয়ে সময়, সেখানে ঢাকা থেকে আপনার যাওয়া মোটর সাইকেলে, এবং আমাদেরকে তো রাস্তাঘাটে সবাই চিনে, সেখানে মোটর সাইকেল দিয়ে যাওয়া, এবং আমি যখন যাই পার্টি অফিসে, আমার মনে আছে আমাদের বর্তমান যে গাজীপুর জেলা আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মহানগরের সভাপতি শওকত হোসেন সরকার আর আমরা দুজন যোগাযোগ করলাম, বললাম যে ভাই এটা যে করে হোক আমরা করবো এই প্রোগ্রামটা, আমরা দুজন মিলে। তো নয়াপল্টনে কিন্তু দাঁড়াতে দেয়নি, সারা বাংলাদেশে কোথাও দাঁড়াতে দেয়নি, আমরা অল্প কয়েকটি জায়গায় করতে পেরেছিলাম। এবং আমরা গেলাম মহানগর এবং জেলার নেতাকর্মীরা কিছু আসলো, পুরোটা অফিস অবরুদ্ধ, এবং বক্তব্য মানে শেষ হওয়ার সাথে সাথে গুলিবর্ষণ, বোমা হামলা, মানে ভয়াবহ এক পরিস্থিতি। তো কাজেই মানে ওদেরকে বলেও গিয়েছিলাম যে আসলে যাচ্ছি, বাকিটা এখন আল্লাহর ইচ্ছা। তো এই মৃত্যু ভয়কে কিন্তু জয় করেই কিন্তু আপনার আন্দোলন করে যেতে হয়েছে। এবং আবারও বললাম যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যেটা বলে, এটা আমার জীবনে কয়েকবার হয়েছে এই রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে। আপনার কতখানি শঙ্কিত থাকতেন ঠিক এরকম পরিস্থিতিতে? ও তো একদিনের কথা বললো, কিন্তু এটা কিন্তু একদিনের কথা না। যতদিন আমি দেখলাম 5 আগস্টের আগে, সত্যিকারের কথা,
প্রত্যেকটা দিনই একটা ভয়ে থাকতে হতো, কারণ আপনারা যেরকম দেখেছেন, আমার তো মনে হতো যে পুলিশ শাসককে ধরে নিয়ে যাবে, ওইটা আমার কাছে সেফ মনে হতো রাদার, যে সে জেলে থাকবে, আমি যাব খোঁজ খবর পাবো, কিন্তু ওই যে গুম হয়ে যাওয়া, তাকে আমি খুঁজে পাবো না, কোথায় যাব, ওইটা আমাকে সবসময় আতঙ্কে রাখতো একটা, যে কোথার থেকে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, খবর তো আর পাবো না। আয়নাঘর আছে, অনেকের তো পাওয়াই যায়নি আয়নাঘর, তো তাও কিছু বছর পর তারা আবার হয়তো ফিরে আসতে পেরেছে। ওই ভয়টা সবসময়, যে আজকে বাইরে যাচ্ছে বা বাসাতে থাকলেও রাতে হয়তো কোনো বাসার কেউ হয়তো গেটে আসছে, আমি আতঙ্কে আছি, হয়তো জানলা দিয়ে দেখছি যে কিসের গাড়ি আসলো, কে আসলো, একটা ভয়ে, সবসময় ভয়। রাতে যখন ঘুমাতাম প্রিপারেশনে সবাইকে বলে টলে, আমার ভাইকে, আমার আম্মা আমার সাথে থাকতেন, যে একটু আওয়াজ হইলে বা কিভাবে কিভাবে আমরা হয়তো আসলে কি কথা বলবো বা কিভাবে জিনিসটাকে আমরা হ্যান্ডেলিং করবো, কারণ ও প্রায় সময় থাকতে পারতো না। তখন সংসারটা আপনি কিভাবে সামাল দিয়েছেন? আহ, ওইটা তো খুবই কষ্টের আমার। এটা কতখানি কষ্টের কিংবা কতখানি ভারী? ভারী কষ্ট বলতে, আমার তো ছোট একটা বেবি ছিল তখন, ও আরও ছোট ছিল তখন, ও তখন 3-4, প্রথম যখন ও জেলে নিয়ে গেলো তখন ওর 1 বছরের বার্থডে হবে, তার কতদিন, 7 দিন আগে মনে হয় নিয়ে গেলো, আমাদের সব বুকিং টুকিং দেওয়া ছিল, হুট করে একটা প্রোগ্রাম থেকে নিয়ে গেলো, একদম মানে আমরা অবাক হয়ে গেলাম। তো তখন তো কোনো মেন্টাল প্রিপারেশন ও বলে যায়নি, আমরা একদম মানে মানে মনে হয় পায়ের তল থেকে মাটি সরে গেছে। তখন খুব কষ্টের দিন গিয়েছে আমার, যে কিছু বুঝে উঠতে পারতেছি না কিভাবে কি করব। একজন রাজনীতিবিদের স্ত্রীর জীবন কতখানি সংগ্রামের, কঠিন হয়? হয়তো দূর থেকে মানুষ বুঝে না, ভাবে যে অনেক ভালো থাকে, আলহামদুলিল্লাহ ভালো থাকি, সবার জীবনে ভালো খারাপ মিলানো থাকে, সত্যি স্ট্রাগল সবারই থাকে। আমাদের মেন্টাল স্ট্রেস কিন্তু অনেক বেশি থাকে, এখন আলহামদুলিল্লাহ নেই, কম সব কিছু দিয়ে, কিন্তু একটা সময় কিন্তু আমার একদম বলে না যে প্রেশার কুকারের মধ্যে থাকা, ওইটার মধ্যে থেকে আসছি আমরা, যে সবসময় একটা ভয় আতঙ্ক। আর যেই সরকারের কথা বলছি, তাদের তো কোনো নীতি ছিল না, তাদের কোনো আইন কানুন ছিল না, সব কিছুই করতে পারতো তারা। আমার আম্মা ভয় পাইতো যে ওকে যদি না পায় আমাকে নিয়ে যাবে নাকি আবার, মানে একটা কীরকম ভয়, ভয়ের কোনো শেষ নেই সত্যিকারের কথা। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের গল্প আবার চলবে, বিরতির পরে আবার ফিরে আসছি। বিরতির পর আবার ফিরলাম, গল্পে চলে যাচ্ছি। পরিবারের বাইরে থাকতে হয়েছে, আপনার সন্তানের জন্মদিনের আগে আপনাকে গ্রেপ্তার হতে হয়েছে, তখন আসলে কি মনে হয়েছে যে এই আধার কাটবে কিনা বা কাটবে কবে, এরকম মনে হয়েছে কিনা? দেখুন, আমরা তো জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, এবং পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখবেন যে কোনো নিপীড়কই, কোনো ফ্যাসিস্টই কিন্তু আজীবন আপনার জনগণের উপর অত্যাচার করতে পারেনি। তা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড়, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত, এবং সেটা নেতৃত্ব যিনি দিচ্ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত ছিলেন, এবং শুধু লন্ডন থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছিলেন। কাজেই আমার বিশ্বাস ছিল যে আমরা এই ফ্যাসিস্টকে আমরা উৎখাত যে কোনো উপায় করবই, এবং এটা একসময় হবে, কষ্টকর হবে সেটা জানি, যে কষ্ট, মাঝে মাঝে হতাশ লাগতো। যে 2018 নির্বাচনে আমি মানে আমি 18 নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী ছিলাম কাপাসিয়া থেকে, আমি সহ আমার নেতাকর্মী কেউ বাড়িতে থাকতে পারিনি আপনার ইলেকশনের সময়, এরকম অবস্থা। তো আমরা কিন্তু আমাদের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ থাকাতে আমরা কিন্তু আন্দোলনটা চালিয়ে গেছি, এবং সর্বশেষ ছাত্র জনতা যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তার মাধ্যমে তো আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি। 2026-এর নির্বাচনের প্রসঙ্গে একটু যদি জানতে চাই, আপনার অভিজ্ঞতা কেমন? রাজনৈতিক পরিবারে আমাদের জন্ম, এবং জনগণের সাথে সরাসরি কাপাসিয়াবাসীর সাথে আমার সরাসরি যোগাযোগ, সেটা আজকে থেকে নয়, বহু বছর ধরে। কিন্তু নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আপনারা জানেন যে নির্বাচনে আসলে এটা যে কেবল ভোটের খেলা না, এখানে অনেক কলা কৌশলও আছে। তো সব মিলিয়ে আমি আসলে, যেহেতু আমি এখান থেকে বিজয়টা ছিনিয়ে আনতে পারিনি, কাজে এখন আমি যদি কোনো কথা বলি সেটা হবে যে আমি হেরেছি বলে হয়তো বলছি, কাজে আমি ওদিকে যাব না। আমি মনে করি যে আগামীতে আমরা আরও সংগঠিত হয়ে যদি কাজ করি, ইনশাল্লাহ এই সিটটি ফিরে আসবে। কেননা এই আপনার কাপাসিয়া যে আসনটি, এটি কিন্তু মূলত আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ 1991 সনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, আর 96 ফেব্রুয়ারিতে। কিন্তু এছাড়া কিন্তু বরাবরই তাজউদ্দিন সাহেব, যে প্রয়াত প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের এলাকা, এখানে আওয়ামী লীগের অনেক ভোট রয়েছে। তো হিসাব নিকাশ যেটা নাকি আমরা রাজনৈতিক সরলীকরণ যদি করতে চাই, তাহলে তো এখান থেকে আসলে জামাতে ইসলামের
এখান থেকে উঠে আসার কথা নেই। তবে ওই যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কোন সমীকরণে ভোটের এই চিত্র এসছে আমরা সব বিশ্লেষণ করছি, নেতাকর্মীরা সবাই মিলে আমরা বিশ্লেষণ করছি। তো ইনশাল্লাহ সেই জায়গাগুলোতে সংশোধন আনলেই ইনশাল্লাহ সামনে একটা ভালো ফলাফল আসবে। ভাবি, যেদিন নির্বাচন হলো, ভোটের ফলাফল যখন আসা শুরু করলো কিংবা ফাইনালি যখন রেজাল্টটা আসলো, তখন আপনার কতখানি খারাপ লেগেছিল? এমপি হয়নি ওটা ব্যাপার না, সে মানুষের সাথে থাকতে চায়, কাজ করতে চায়, মানুষের ভালোর জন্য কাজ করতে চায়, উন্নয়নের কাজ করতে চায়, দেশের মানুষের সবসময় চিন্তা করে কোনটা করলে ভালো হবে, কি করতে পারি। এখনো আছে, থাকবে, কি এটা অ্যাকচুয়ালি এটা কিছু যায় আসে না, কি হইলো না হইলো, আল্লাহ যদি নসিবে রাখেন হবে। যেটা হচ্ছে মূলত যে সে মানুষের পাশে থাকবে, সেটার জন্য আপনি এটা যদি হইতো তার জন্য ইজি হতো অনেক কাজগুলো করা। এখন সে আরও কষ্ট করে আরও দৌড়ায়, যেখানে যেটা লাগে তারপর সে করবে, এটাই মেন কথা। মানুষ তো হয়তো খারাপ লাগা থাকতেই পারে যে না, না, খারাপ প্রথমত অনেক হ্যাঁ, প্রত্যাশা তো অবশ্যই, শুধু জি। মানে উনি একজন নেতা, কিন্তু ওনার সঙ্গে তো লাখো কর্মী আছে। জি, অবশ্যই। হ্যাঁ, ওইটাই যে আমরা হেরে গিয়েছি ওটা ঠিক আছে, কিন্তু আমরা তো মন খারাপ করে আল্লাহকে ওনাদের হাত ছাড়া করতে পারবো না। ওনারা তো আমাদের জন্য ছিলেন, আছেন, আরও হয়তো ছিল কিছু, হয়তো মানুষ ভুল বুঝাবুঝি হয়েছে, ওটা সমস্যা নেই, আমরা পাশে থাকবো ডেসপাইট হোয়াট এভার। যে জিতা হারা এটা হয়ে থাকবে জীবনে, এটা কিছু না, কিন্তু তাদের সাথে আমরা থাকবো। আপনাদের তো ভবিষ্যৎ প্রজন্ম আছে, আপনারা কি চান যে তারা রাজনীতিতে আসুক? এটা চান কিনা? ইনশাল্লাহ, ইচ্ছা আছে। এটা তাদের অ্যাকচুয়ালি এটা তো জানেন যে চাপিয়ে দেওয়ার বিষয় না। তারা, আমার দু ছেলে, তারা যদি মনে করে যে হ্যাঁ তারা কন্ট্রিবিউট করতে চায় দেশের জন্য, এলাকার জন্য, তাহলে অবশ্যই করবে। একজন টিচার, একজন রাজনীতিবিদ, এই দুইটি পথ একসাথে এসে মিশলো কিভাবে? এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ একটা। তো অনেকেরই কিন্তু আপনার আপনার মানে রাজনৈতিক পরিবারের প্রতি, এমনি ধরেন আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, তো রাজনীতিবিদদের প্রতি একটা সর্ট অফ রেজেন্টমেন্ট থাকে। তো যখন নাকি এই আপনার এই বিয়ের কথাবার্তা হচ্ছিল, তা আমি ধরে নিয়েছিলাম যে আমি এখানে আপনার রিজেক্টেড হব, শতভাগ রিজেকশনের মনোভাব নিয়েই দেখা করতে যাই। বাট আমার পয়েন্ট অফ ভিউতে যে আমি রাজনীতিবিদ, আমি হলো সামহাও হয়তো ইমপ্রেস করে ফেলেছি কথাবার্তা দিয়ে, এবং সেভাবেই আর কি পথ চলা শুরু। আচ্ছা, সংসারে চলতে গেলে খুনসুটি হয়, মান অভিমান হয়, সেক্ষেত্রে আপনাদের ঘরের মান অভিমানের পাল্লায় কার সংখ্যাটা বেশি? মানে কে এগিয়ে আছে? কিন্তু তুমি উত্তর দাও। না, ও আলহামদুলিল্লাহ ওরকম, সে এমনিতে অনেক ব্যস্ত থাকে, অত সময় পায় না। এটা নিয়ে একটু খুনসুটি এটা হয় নিয়ে কিনা? একটু, এটা নিয়ে অ্যাকচুয়ালি মেইন ইস্যু হচ্ছে এটাই যে Exactly. সময় দিতে পারে না, বেশি কাজে থাকতে হয়। তারপরে আলহামদুলিল্লাহ সে ওটাকে কাভার আপ করে ফেলে। আমরা যারা রাজনীতি করি, আমাদের কিন্তু ঈদের সময়ও আমাদের কিন্তু আপনার এলাকায় মানুষের আপনার সঙ্গেই যোগাযোগ থাকতে রাখতে হয়, হয়। মানুষের সাথেই থাকতে হয়। তারপরেও আমি নিজে, আমি আব্বাকেও দেখেছি, উনি কিন্তু পুরো দুশো রাজনীতি হলেও ইজ এ ফ্যামিলি ম্যান। এবং আমিও চেষ্টা করি যে এখন সব কিছু তো বাস্তবতা মেনে নিয়েই চলছি। কেমন বাংলাদেশ গড়তে চান আপনারা? গণতন্ত্রের প্রতি আমরা কমিটমেন্ট, জবাবদিহিতা থাকতে হবে, এবং এই জবাবদিহিতা যেন বজায় থাকে। এই দেশে যেন হত্যা, গুম, খুন এবং লুণ্ঠন, দুর্নীতি যেন আবার ফিরে না আসে, সেটাই হলো আমাদের কমিটমেন্ট জনগণের প্রতি। ভাই তো রাজনীতিবিদ, একজন বাবা, একজন স্বামী। আপনি যদি এই তিনটি ক্রাইটেরিয়াতে নাম্বার দেন তাকে, 100-তে কত দেবেন? তিনটাতে কত করে পাবেন তিনি? আচ্ছা, বাবাতে তো সে আলহামদুলিল্লাহ 100-তে 100 বেশি থাকলে সেটা পাবে। আমার চোখে দেখা হি ইজ দ্য বেস্ট ফাদার। হাজব্যান্ড হিসাবে বললে তো এটা বেশি বেশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ সেটাতেও সে 100-তে 100ই পাবে। আর রাজনীতি তো সেটা বললাম, সে দিন রাত ঘুম থেকে উঠে তার জীবনটাই, তার লাইফস্টাইলই হচ্ছে ওইটা। ভাই, আপনার ভাবি আপনাকে নাম্বার দিয়ে দিয়ে দিল, কিন্তু সবগুলোতেই আপনি এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তো সেক্ষেত্রে ভাবির কোন জিনিসগুলো আপনার কাছে খুবই ভালো লাগে কিংবা আপনাকে অনুপ্রাণিত করে? এই যে দুঃসময়ে তিনি পাশে না থাকলে কি আপনার এগিয়ে চলাটা খুব বেশি সহজ হতো বলে মনে করেন? এটা এখন কেবল আমি না, যে কোনো রাজনীতিবিদের জন্য পরিবার যদি আপনাকে সাপোর্ট না দেয়, আপনি কোনো দিন আসলে সেখানে সফল হবেন না, আপনি রাজনীতি অ্যাকচুয়ালি করতেই পারবেন না। এবং পরিবারের, আমি আমার পরিবারে আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আমি পুরো সাপোর্টটা পেয়েছি। আর আমার তো বাবা নাই, মাও নাই, জাস্ট ফ্যামিলি বলতে এই ওয়াইফ আর বাচ্চারা। সো তাদের পুরো সমর্থনটা নিয়েই, এই সাপোর্ট না পেলে আমি আসলে এতদূর রাজনীতিতে আসতে তার কোন পারতাম না। গুণটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কিংবা ওই গুণের জন্য তাকে কত দেবেন আপনি? আচ্ছা, ওর
আমি সবচেয়ে যেটা আমি মনে করি ওর ধৈর্য, পেশেন্স, এটা মানে অনেক ধৈর্য তার। আমি মনে করি যে আমার একটু ধৈর্য হলে বোধহয় আমি রাজনীতিতে আরও ভালো করতে পারতাম, এবং সেটাতে আমি তাকে 100তে 100 না আরও বেশি দিব। সে খুবই ভালো একজন রাঁধুনি। ভাবি, ভাই কি কখনো আপনাকে কোনো কিছু রান্না করে খাইয়েছে? এটা অনেকেই জানে না, সে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো কুক যেটাকে বলে। দেশি ওরকম রান্না না, কিন্তু সে কি কি যে আপনার স্যান্ডউইচ বলেন বা খুব ভালো সে আগে করতো, আগে সময় ছিল বাসায় ভালোই মজা করে রান্না টান্না করে খেতাম। আমাদের একটা ছোট কিচেন ছিল। কোনো অ্যানিভার্সারি কি মিস করেছেন বা ভুলে গেছেন, এরকম হয়েছে? না, ওরকম হয়নি কখনো আলহামদুলিল্লাহ। যদি কোনো বিপদ আপদে না থাকে তাহলে আমরা মাশাআল্লাহ সেলিব্রেট করি, বা এখন তো অ্যাকচুয়ালি ওইভাবে সেলিব্রেট করা হয় না, যে হয়তো আমরা 4 জন, আমাদের 2 ছেলে, আমরা একটু বাইরে। হ্যাঁ, এরকমই হয়। একজন মা হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান সামনে? ভয়ে থাকবো না, যে বাচ্চাটা সেফলি বড় হয়, তাদের যাতে ভালো মতো, যেটা বলেছে যে আপনার ওই যে মেধা, সে যাতে তার মেধা দিয়ে আগে যেতে পারে, তাকে যাতে কোথাও এখানে ফেস না করতে হয় যে সে তার মেধা থাকতেও সে পারলো না। আগে আমরা ফোনে কথা বললেও সাবধানে কথা বলতাম, যে কী দিয়ে কী বলবো, উঠাই নিয়ে যাবে। ফেসবুকে একটা পোস্ট দেওয়ার আগে ভয়ে ভয়ে এইটা যাতে ভয় যাতে থাকতে না হয়। শুধু এমপি হওয়া, মন্ত্রী হওয়া, নাকি মানুষের সেবা করা, মানে আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? দেখুন, আমার এখানে উত্তরটা হ্যাঁ এবং না দুটি হবে, কেননা একটা রাজনৈতিক দল নিয়ে আমি তারপরে একটা রাজনীতিবিদের দিকে আসি। একটা রাজনৈতিক দল জনগণকে সার্ভ করতে চায়, জনগণের সেবা করতে চায়, সেটার জন্য কিন্তু তার রাষ্ট্রীয় ক্ষমতায় আসাটা খুব জরুরি। কারণ রাজনীতিবিদ আপনার যখন নাকি তার এলাকার, তার মানুষের জন্য কিছু করতে চায়, তার কিন্তু জনপ্রতিনিধি হওয়ার খুব গুরুত্বপূর্ণ। কেননা তখনই তার পক্ষে কিন্তু ঠিকভাবে সম্ভব হবে যে হ্যাঁ, আমি আমার এলাকার পার্টিকুলার এই ডেভেলপমেন্টগুলো করব, আমার মানুষের সামাজিক উন্নয়নের জন্য এই কাজগুলো করব, অর্থনৈতিক মুক্তির জন্য এই কাজগুলো করব। কাজেই এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি এমপি হতেই হবে, এর জন্যে 10টা লাশ পড়বে, 100টা বাড়ি জ্বলবে, সেই এমপি কিন্তু ভাই আমি হতে চাই না। আমার বাবাও চাননি কেউ। এটা আমি মনে করি এত অ্যাডামেন্ট হলে হবে না, কারণ আপনি জনগণের কাছে অনেকভাবেই যাওয়া যায়। আর জনগণের অধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে জনগণের মুক্তির জন্য আরও অনেকভাবে আন্দোলন করা যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শতায়ু হোক আপনাদের এই যুগল পথ চলা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।